আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বুধবার থেকে সব গার্মেন্টস খোলা, মেনে নেওয়া হবে সব দাবি, বললেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সব গার্মেন্টস খোলা থাকবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর সচিবালয়ে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক এবং মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের তিনি সব কথা বলেন। এরপর জানিয়ে দিব, বিমানবন্দরে ভিআইপি সেবা পেতে যাচ্ছে রেমিটেন্স যোদ্ধারা। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল। এদিকে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহত 708 জনের তালিকা প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকার প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জমা দেওয়া হয়েছে, যা পরবর্তী আরও বাড়তে পারে বলে জানা গেছে। এদিকে মোদি ইউনুস বৈঠক কেন হয়নি স্পষ্ট করলেন ভারতের পররাষ্ট্র সচিব। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য বৈঠকটি কী কারণে হয়নি তার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের বৈঠক না হওয়ার প্রধান কারণ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত সফরসূচি, যেখানে তারা একই সময় নিউ ইয়র্কে অবস্থান করেনি। এবারে জানাবো, বুধবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেওয়া হবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থাতেই অবনতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা উস্কানির মাধ্যমে গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায়, তাদের শক্ত হাতে দমন করতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লিদের পদযাত্রা। নেপথ্যে কি? অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিম দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মুম্বাইয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। গতকাল সোমবার 23শে সেপ্টেম্বর সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। মূলত ইসলাম নিয়ে কটূক্তি করায় বিজেপি বিধায়ক নিতাশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা এই পদযাত্রা শুরু করেন। প্রিয় দর্শক, মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 12,000 মুসল্লি পদযাত্রা করে এক পর্যায়ে মুলুন্ডু টোল প্লাজায় পৌঁছানোর পর সেখানে জেলা কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে ধর্ম নিয়ে কটূক্তি করায় নিতেশ রানে এবং ধর্মগুরুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানায় তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বুধবার থেকে সব গার্মেন্টস খোলা, মেনে নেওয়া হবে সব দাবি, বললেন শ্রম উপদেষ্টা। শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার থেকে সব গার্মেন্টস খোলা থাকবে বলেও জানান তিনি। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর সচিবালয়ে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক এবং মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশের শিল্পকে বাঁচানোর জন্য বুধবার থেকে সকল শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, শ্রমিকদের কোনো পক্ষ 18টি দাবি মেনে নেওয়া বা বাস্তবায়নের বিষয়ে আপত্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার উপস্থিত ছিলেন। শ্রমিকদের দাবিগুলো হল, মজুরি বোর্ড পুনর্গঠন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে, যেসব কারখানায় 2023 সালে সরকার ঘোষিত ন্যূনতম
মজুরি এখনও বাস্তবায়ন করা হয়নি তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শ্রম আইন সংশোধন করতে হবে। কোনো শ্রমিকের চাকরি 5 বছর পূর্বের পর চাকরি থেকে অব্যাহতি দিলে চাকরিচ্যুত হলে একটি বেসিকের সমান অর্থাৎ কিছু টাকা দিতে হবে। এর সঙ্গে সাংঘর্ষিক শ্রম আইনের 27 ধারাসহ সব ধারাসমূহ সংশোধন করতে হবে। সব ধরনের বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে। হাজিরা বোনাস 225 টাকা, টিফিন বিল 50 টাকা, নাইট বিল 100 টাকা সব কারখানার সমান হারে বাড়াতে হবে। সব কারখানায় প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু করতে হবে। বেতনের বিপরীতে বার্ষিক ইনক্রিমেন্ট ন্যূনতম 10% নির্ধারণ করতে হবে। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বিজিএমএ কর্তৃক নিয়ন্ত্রিত বায়োমেট্রিক ব্ল্যাক লিস্টিং করা যাবে না। বায়োমেট্রিক তালিকা সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে। সব ধরনের হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। জুট ব্যবসার আধিপত্য বন্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে এ বিষয়ে আইন করতে হবে। কলকারখানায় বৈষম্য বিরোধী নিয়োগ দিতে হবে। জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে তদন্তে যথাযথ ব্যবস্থা নিতে হবে। শ্রম আইন অনুযায়ী কলকারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন করতে হবে। অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 120 দিন নির্ধারণ করতে হবে। বিমানবন্দরে ভিআইপি সেবা পেতে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, প্রধান উপদেষ্টার আগ্রহের এবং উৎসাহের ভিত্তিতে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন বিমানবন্দরে যায় তখন তার সঙ্গে লাগেজ এবং চেকিং এর জন্য একজন থাকে। ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকে। প্রত্যেকটা স্তরে আমরা নিরূপণ সেবা চালু করব। প্রবাসী উপদেষ্টা বলেন, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্যকে টার্গেট করেছি, ইউরোপ পরে করব। মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যাচ্ছে ওনারা যখন ফেরত আসবে একজন ভিআইপি যেরকম সেবা পান সেটা পাবেন। আমরা লাউঞ্জ ব্যবহার করার চেষ্টা করছি। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহত 708 জনের তালিকা প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তী আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে 2024-এ সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd প্রকাশ করা হয়েছে। তথ্য সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর হতে 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা থাকবে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সঠিক ঠিকানা এবং প্রাসঙ্গিক তথ্যাদি সংশোধন যাচাই বাছাই করে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো, প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ, নতুন কোনো তথ্য উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকালে সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মোদি ইউনূসের বৈঠক কেন হয়নি স্পষ্ট করলেন ভারতের পররাষ্ট্র সচিব। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকটি কী কারণে হয়নি এবার তা ব্যাখ্যা করেছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান অন্যতম কারণ হচ্ছে ব্যস্ততম এবং অপেক্ষাকৃত সংক্ষিপ্ত
সফরসূচি, যেখানে তারা একই সময় নিউ ইয়র্কে অবস্থান করেননি। প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি জল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে। তবে গত 19শে সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, নিউ ইয়র্কে মোদী এবং ইউনূসের মধ্যে কোনো বৈঠক হচ্ছে না। নয়াদিল্লির এই ঘোষণার পরপরই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চাউর হয় যে বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছে না শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ মিত্র নরেন্দ্র মোদী। কিন্তু এসব দাবি নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সফর শেষে আজ মঙ্গলবার ভোরে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে মোদীকে বহনকারী উড়োজাহাজটি। এ কারণে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা হয়নি। আগের দিন সোমবার তাকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্কের বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পর দিল্লিতে এক ব্রিফিংয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে যান। তার সফরের মেয়াদ ছিল মাত্র 55 ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নিউ ইয়র্ক গিয়ে পৌঁছায়নি। যেহেতু উভয়ের সফরসূচি ভিন্ন ছিল, তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না, ব্যাখ্যা করেন তিনি।